ভাইয়া। চোখ দুটো লাল হয়ে এলো তার। অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কেন খাবি না? মনে নেই একবার ছেলেদের দেখে আইসক্রিম খেতে গিয়েছিলি তুই? তোর এই আশিক কি যেন নাম? আকাশ। আকাশ জানোয়ারের বাচ্চা তোর হাত ধরছিল আইসক্রিম পার্লারে। এই আইসক্রিম খেতেই তো আমার কথার অবাধ্য হয়েছিলি তুই। এখন যদি না খাস তাহলে তোকে এখানেই বরফের মতো জমিয়ে মেরে ফেলবো আমি। খা বলছি। তুর্যর ধমকে প্রচন্ড বেগে লাফিয়ে উঠল আমার ছোট্ট মনটা। আইসক্রিম হাতে নিয়ে খেতে লাগলাম ঝটপট। ভুলে গেলাম আশেপাশের সবকিছু। এখন আইসক্রিম খাওয়াটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। চোখে ভেসে উঠল পুরনো এক স্মৃতি, অতীত। ডিসেম্বর মাস, শীতের প্রহর, শীতে কাঁপা কাঁপা অবস্থা। কিন্তু প্রিয়র মাথায় ভূত চেপেছে এই শীতের মাঝে আইসক্রিম খাওয়ার। অনেক বুঝিয়েও লাভ হয়নি এই মেয়েকে। তার একটাই কথা, আজ ভ্যানিলা আইসক্রিম না খেলে নাকি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবে না। এই মেয়ের কথা শুনে পেট ফেটে হাসি আসছে আমার। বহু কষ্টে আটকে রেখেছি, কারণ স্যার অবস্থান করছেন ক্লাসে। ভ্যানিলা আইসক্রিম আমারও প্রিয়র ফেভারিট। ম্যাডাম একা খেতে যেতে রাজি নয়, কিন্তু আমার যে কলেজ ব্যতীত কোথাও যাওয়া নিষেধ। চিরকুট লেখক স্পষ্ট অক্ষরে চিরকুটে লিখেছেন আমি যেন কলেজে আসা যাওয়া ছাড়া কোথাও না যাই। এখন এটা আমি প্রিয়কে কেমনে বোঝাই? ফিসফিস করে বলতেই মুখ ফুলিয়ে বলে উঠল প্রিয়, এখন বুঝি উনি তোর সব, তাই না? আমি তোর কেউ না। ওনার আগে আমি এসেছি তোর জীবনে। পারলে তুই শ্রেয়া, এভাবে পারলে আমায় পর করে দিতে। ঠিক আছে, আমি খাবো না আইসক্রিম। আইসক্রিমের স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে যাব অনেক দূরে। প্রিয় রেহেন কথায় উচ্চ শব্দে হেসে উঠলাম আমি। টিচার চোখ রাঙিয়ে তাকাতেই ভয় চুপসে গেলাম সাথে সাথে। সবাই এমন ভাবে তাকালো যেন আমি কোনো জোকার। লজ্জায় চুপ হয়ে গেলাম একদম। প্রিয়র কানের কাছে মুখ এনে নিচু স্বরে বললাম, ঠিক আছে যাবো প্রিয় বেবি, রাগ করিস না প্লিজ। শুধু দোয়া করিস এই কথা যেন কোনোভাবে জানতে না পারে নুনি। আইসক্রিম পার্লারের সামনে এসে দাঁড়ালাম দুজনে। মানুষ হয়তো পাগল ভাববে আমাদেরকে যে এই ঠান্ডার মাঝেও আইসক্রিম খেতে এসেছি। ভেতরে ঢুকতেই খুব অবাক হলাম আমি। পাগল তো শুধু আমরা না, এখানে উপস্থিত মানুষগুলোও পাগল মনে হচ্ছে আমার। দুটো আইসক্রিম অর্ডার দিয়ে কর্নার দিকে একটা টেবিলে বসে পড়লাম দুজন। হাসাহাসি করতে লাগলাম পুরনো কিছু কথা নিয়ে। ওরে আমার পরি যে এখানে। বাক্যটা কানে আসতেই ভয়ে রুহু কেঁপে উঠল আমার। মাথা তুলে আকাশকে দেখতেই প্রিয়র হাতটা চেপে ধরলাম শক্ত করে। প্রিয় ভয়ার্থ চোখে তাকালো আমার দিকে। আকাশের পেছনে আরো দুটো ছেলে কেমন কামনার দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। চারপাশে চোখ বুলাতেই সব দম ফুরিয়ে গেল আমার। কেউ নেই এখানে। একটু আগেও তো 4 থেকে 5 জন মানুষ ছিল এখানে। কোথায় গেল সবাই? কি টুকুর টুকুর কইরা কারে চাও পরি? লাভ নাই, টাকা পয়সা দিয়া খালি কইরা দিছি একদম জায়গাটা। পাকা 1.5 বছর পর ফিরেছি দেশে। তোমার লাই মনটা খালি ব্যথা করতো। এখন তোমার ছোঁয়া পাইলে এই ব্যথা সারবো আমার। বলেই আমার হাতটা খপ করে ধরে ফেললো আকাশ। জীবনে প্রথম কোনো পুরুষের খারাপ ছোঁয়া পেতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমার। লালসার দৃষ্টিতে তাকিয়ে আমার আরো কাছে আসলো সে। প্রিয় আটকাতে নিলে ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। চিল্লিয়ে উঠলাম আমি। সাথে সাথেই আমার মুখ চেপে ধরলো লোকটা। নিজের মুখটা এগিয়ে আনতে লাগলো আমার দিকে। চোখ দুটো খিচে মুখটা দূরে সরাতেই আমার গালে থাপ্পড় বসিয়ে দিল প্রচন্ড জোরে। ছিটকে গিয়ে চেয়ারে পড়তেই কোমরের ব্যথায় কুকড়ে উঠলাম আমি। শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসতে নিলে ঠাস করে মুখ থুবড়ে পড়ে গেল ফ্লোরে আকাশ। কালো পোশাকধারী দুটো লোক আকাশকে লাথি মারতে লাগলো একের পর এক। পাশের ছেলে দুটোর অবস্থাও কাহিল। প্রিয়কে জড়িয়ে ধরে ক্রমাগত কেঁপে যাচ্ছি। আমার একদমই উচিত হয়নি ওনার কথা অমান্য করা। কাঁপতে কাঁপতে বললাম, সব আমার জন্য হয়েছে শ্রেয়া। কান্না মিশ্রিত কণ্ঠে বলল প্রিয়। লোক দুটো মাথা নত করে দাঁড়ালো আমার সামনে। বিনয়ী স্বরে বলে উঠল, আপনি ঠিক আছেন ম্যাম? সরি, আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, ক্ষমা করবেন আমাদের। একা আর কোথাও যাবেন না ম্যাম, স্যার খুব রেগে গেছে আপনার ওপর। ওনাদের কথা রাগা মাথা কিছুই বুঝতে পারলাম না আমরা। আমাদের বাসায় পৌঁছে দিল লোক দুটো। বাসায় এসে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। যদি মা জানতে পারে তো কেলেঙ্কারি বাঁধিয়ে দিবেন।
সারা রাত চিন্তা ভাবনা করে আমার মস্তিষ্ক ধারণ করতে পারলেও নিশ্চয়ই কালো পোশাকধারী লোক দুটো ওনার কথা বলছিলেন। তার মানে উনি জানতে পেরে গেছেন। এটা মনে আসতেই ঘুম ছুটে গেল দু চোখ থেকে। তাড়াহুড়ো করে কলেজে ঢুকতে গেলে ডেকে উঠলেন চাচা। মানুষ ঠিকই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভেবেই রেখেছিলাম আজ কোনো চিরকুটই নিব না। ওনার চিরকুট পরার সাহস যে নেই আজ। আমি অন্যায় করেছি, বড্ড অন্যায় করেছি ওনার কথার খেলাপ করে। সারা রাস্তা দোয়া করেছি যেন আজ কোনো চিরকুট না আসে, কিন্তু কোনো লাভ হয়নি। চাচার ডাকে ভয়ার্ত মন নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। চিরকুটটা না নিয়ে কই যাও? পোলাটা আজ অনেক চেতাইছিল, চোখে মুখে কি রাগ তার, আমি তো বুঝবার পারছি না এত রাগের কারণটা কি তা। চিরকুটটা আমার হাতে দিয়া কলেজের ভিতরে গিয়া কতক্ষণ কথা কইল প্রিন্সিপাল স্যারের লগে। প্রিন্সিপাল স্যার তো তারে দেইখা খাতির যত্নে লাইগা গেল, কিছু কথা কইয়া একটু আগেই চইলা গেল। কোনো কথাই ভালো লাগছে না আজ। চাচার হাত থেকে চিরকুট নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই চাচা আবারও বলে উঠলেন, নলাম, আকাশ পোলাডারে কে জানি কালকা মাইরা ফেলাই গেছে পাড়ায়, একটা হাত নাকি ভাঙা দিছে, এখন নাকি আইসিওতে আছে। খুব ভালো হয়েছে, খারাপ পোলা আসিল, আমার মায়াডারে স্কুলে আইতে যাইতে বিরক্ত করছে কত। চাচার কথা শুনে সেখান থেকে চলে এলাম আমি। দুরু দুরু বুক নিয়ে চিরকুটটা মেলে ধরলাম। শুভ্রপরি বলে হৃদয়ে জায়গা দিয়েছি বলে, মাথায় তুলেছি বলে খুব বার বেড়েছে তোর, তাই না? আমাকে চিনার ক্ষমতা এখনো তোর হয়নি। আজ পর্যন্ত আমার কথা অমান্য করার সাহসও কারো হয়নি। যে করেছে তার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। তোকে ভয়ঙ্কর ভালোবাসলে ভয়ঙ্কর শাস্তিও আমি দিতে পারবো। এমনভাবে ছাঁটাই করব যেন আমার ভয়ঙ্কর প্রলয়। তিতিশাকে পড়ানো শেষ করে ওদের ড্রয়িং রুমে বসে আছি। আরিয়ানা আপু নাকি আমাকে অপেক্ষা করতে বলেছেন। তিতিশাও আমার পাশে বসে আছে, আর একটু পর চাচ্চু চাচ্চু বুলি আওড়াচ্ছে। এই মেয়ে কি চাচ্চু ছাড়ার কিছুই বোঝে না? যেভাবে বলে মনে হয় যেন ওর চাচ্চু একদম সেরা। তিতিশার মাথায় হাত বুলিয়ে বললাম, এত কথা বলতে নেই বাবু। মিস, আমি তো চাচ্চুর কথা বলছিলাম। তুমি জানো চাচ্চুর মোবাইলে না তোমার আরিয়ানা আপুকে আসতে দেখে একটু নড়ে চড়ে বসলাম আমি। তিতিশাও তার কথা অসমাপ্ত রেখে ছুটে গেল আরিয়ানা আপুর কাছে। ভালো করে খেয়াল করতেই দেখলাম আরিয়ানা আপুর সাথে সুদর্শন একটা লোকও এগিয়ে আসছেন এদিকে। লোকটাকে আমার পরিচিত মনে হচ্ছে, একবার প্রিয়র বাসায় নিউজে দেখেছিলাম তাকে। উনি তো বিখ্যাত রাজনীতিবিদ তোহাস চৌধুরী। উনি এখানে কি করছেন? তিতিশা লোকটাকে জাপটে ধরে বলল, বাবাই বলে। বুঝতে আর বাকি রইল না ইনি তিতিশার বাবা। ভাবতেই পুরো শরীর অসাড় হয়ে আসছে। এত বড় একজন রাজনীতিবিদের বাড়িতে অবস্থান করছি আমি এই মুহূর্তে। নার্ভাস ফিল হচ্ছে খুব বেশি। তিতিশাকে কোলে নিয়ে সামনের সোফায় বসালেন আরিয়ানা আপু ও তোহাস চৌধুরী। আমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বললেন, আসসালামু আলাইকুম, আমি তিতিশার বাবা। ওনার কথায় ভীষণ লজ্জায় পড়ে গেলাম আমি। সালামটা আমার দেওয়া উচিত ছিল, কিন্তু ঘাবড়ানোর জন্য হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম। ঠোঁটে হাসি বজায় রেখেই তিনি বললেন, এতদিন বাড়ির বাইরে ছিলাম আমি একটা কাজে, আজ বিকেলেই ফিরেছি। আরিয়ানার কাছে জানতে পারলাম তুমি তিতাসার নিউ টিউটর। আমার মেয়ে বিকেল থেকে তোমার বিষয়ে অনেকবার বলছিল, খুব পছন্দ হয়েছে ওর তোমাকে। আমার কাছে আবদার করলো আর কারো কাছে কখনো পড়বে না সে, পড়লে শুধু তোমার কাছেই পড়বে। এ প্রথম কোনো টিউটরকে এত পছন্দ হয়েছে তিতিশার। আমিও আরিয়ানা একটা বিষয় ভেবেছি খানিক সময় আগেই, এখন দেখা যাক তোমার সিদ্ধান্ত কি হয়। জি বলুন স্যার। হেসে উঠল আরিয়ানা আপু। ওনার এই হাসির কারণ আমি ঠাহর করতে পারছি না। হালকা হেসে স্যার বলে উঠলেন, স্যার ডাকার প্রয়োজন নেই শ্রেয়সী, আমি তোমার বড় ভাইয়ের মতো, তুমি বরং আমায় ভাইয়া বলে ডেকো। চোখ দুটো ছলছল করে উঠল। এই বাড়ির মানুষগুলো এত ভালো কেন? অপরিচিত একটা মেয়েকে অবলীলায় কেমন আপন করে নিয়েছে। ধরা গলায় বললাম, বলুন ভাইয়া। তুমি তো জানো শখের বসে আরিয়ানা একটা স্কুলে জব করে, মাঝে মাঝে স্কুল মিটিং বিভিন্ন কাজে তার বেশিরভাগ সময় বাইরে কেটে যায়। তাছাড়া আমাদের অফিসের কাজে ও হেল্প করে অনেক, যার জন্য তিতিশার সাথে
খেলার অথবা ঘোরার সময় হয়ে ওঠে না। অবশ্যই প্রত্যেক সপ্তাহে একবার ঘোরা হয় মেয়েটাকে নিয়ে, তবুও ওর পাশে চাই কাউকে সারাক্ষণ। আমি খেয়াল করেছি মেয়েটা খুব মিশে গেছে তোমার সাথে, অথচ অন্য কাউকে দেখলেই লুকিয়ে থাকতো। মেন কথায় আসি, তোমার জন্য একটা জব অফার আছে। সুহাস ভাইয়ার কথায় চমকে উঠলাম আমি। জব অফার মানে? জব? একটা জবের তো ভীষণ প্রয়োজন আমার। সাবলীলভাবে বজায় রেখে জিজ্ঞেস করলাম, কেমন জব ভাইয়া? আমার মেয়ের সাথে থাকার জব, মানে তিতিশার সাথে থাকবে তুমি, ওকে পড়াবে, ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে, আর তার জন্য তোমাকে 24 ঘন্টায় আমাদের বাসায় থাকতে হবে। স্টাডি করবে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। তিতিশা খুশি হলেই চলবে আমাদের। আরিয়ানা আপু মুচকি হেসে বললেন, রাজি হয়ে যাও শ্রেয়া, তুমি এ বাড়িতে থাকলে আমাদের মেয়েটা খুব খুশি হবে, সাথে এ বাড়ির বাকি মেম্বারও। একটা আশ্রয়ের, একটা জবের খুব প্রয়োজন ছিল আমার। আজ সন্ধ্যার দিকেই জানতে পারলাম রীতি আপুর বিয়ে ঠিক হয়েছে। কালই চলে যাবেন উনি বাসা ছেড়ে। উনি চলে গেলে কিভাবে থাকবো আমি একা বাসায়, সেটা ভাবতেই খুব ভয় করছিল আমার। তার চেয়ে বড় কথা, আমার একার পক্ষে পুরো ভাড়াটা দেওয়া কখনো পসিবল না। এমন সময় এত ভালো একটা জব পাওয়া, এত ভালো একটা বাড়িতে থাকতে পারাটা আমার জন্য না চাইতেও বিরাট এক পাওয়া। তবুও মনে কিছুটা সংকোচ নিয়ে জবাব দিলাম, আমি ভেবে দেখবো ভাইয়া। ঠিক আছে। ক্যাম্পাসে বেলিফুল গাছটার নিচে পাতানো বেঞ্চটাতে বসে আছি আমি ও প্রিয়। অ্যাসাইনমেন্টের চিন্তায় মগ্ন দুজন। এক গাদা অ্যাসাইনমেন্ট দিয়েছেন টিচার। ফিজিক্স সাবজেক্ট বরাবরই আমার শত্রু। কেন যে সাবজেক্টে জুটলো আমার কপালে, স্যার কড়া গলায় বলে দিয়েছেন কারোর সাথে মিলতে পারবে না কারো অ্যাসাইনমেন্ট। একে তো সব কিছু এত কঠিন, কোনো প্রাইভেটে পড়ি না আমি, তার উপর স্যারের দেওয়া অ্যাসাইনমেন্ট। প্রিয় হতাশ হয়ে বসে আছে, একদমই মানতে পারছে না সে এইসব অ্যাসাইনমেন্টের প্যারা। গালে হাত দিয়ে বসে আছি দুজন। আচমকা কারো কণ্ঠ শুনে হতাশার ভাবনা ছিঁড়ে বেরিয়ে এলাম দুজন। দেখলাম সম্মুখে আয়ুষ ভাইয়া দাঁড়িয়ে, তার থেকে কিছুটা দূরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী। কাল আমায় জোর করে আইসক্রিম খাইয়ে কি সুন্দর করে সং সেজে দাঁড়িয়ে আছেন জনাব। এই লোক একদিন আমায় মেরেই হয়তো দম নেবেন। কোনো সমস্যা দেরি? বিশাল বড় সমস্যা ভাইয়া। লাফিয়ে উঠে বলল প্রিয়। প্রিয়র কাণ্ডে হেসে দিল আয়ুষ ভাইয়া। প্রিয়র চেহারাতে দৃষ্টি নিবন্ধ রেখে বলে উঠলেন, তা কি সমস্যা ম্যাডাম? অভিশঙ্কায় পড়ে গেল প্রিয়। আমতা আমতা করে বলল, ওই তো অ্যাসাইনমেন্টের প্যারা ভাইয়া। ও আচ্ছা, এটা প্যারার কি হলো? বিষয়টা খুব কঠিন তো, আমরা কিভাবে করব বলুন? কেমন কঠিন কঠিন সব কিছু। ঠোঁট উল্টিয়ে বলল প্রিয়। প্রিয়র কথার ধরনে হেসে উঠলাম আমিও আয়ুষ ভাইয়া। দূর থেকে আমাদের দিকে ব্রু কুচকে চেয়ে আছেন তুর্য। হাসি থামিয়ে ওনার দিকে তাকাতেই সেখান থেকে চলে গেলেন উনি। কি হলো, এইভাবে চলে গেলেন কেন? প্রিয়র দিকে তাকিয়ে আয়ুষ ভাইয়া বলে উঠলেন, ন্যাকা রানী, কান্না করার একদম দরকার নেই। চোখের জলগুলো এভাবে ছোট্ট একটা কারণে বিসর্জন দিলে চলে বলো? একদম চলে না। আপাতত অ্যাসাইনমেন্টের কথা একদম ভুলে যাও। হতে পারে কাল কোনো সারপ্রাইজও জুটতে পারে তোমার ভাগ্যে। কথাটা বলে সোজা চলে গেলেন আয়ুষ ভাইয়া। ওনার কথাগুলো বোঝা খুবই কষ্টকর, কেমন যেন রহস্য লুকিয়ে থাকে। আর কথা না বাড়িয়ে পরবর্তী ক্লাসের জন্য পা বাড়ালাম দুজনে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তুর্য ভাইয়ার দেখা মিলল। বন্ধুদের সাথে আড্ডায় মত্ত জনা। পাশ কাটিয়ে যেতে নিলে শুভ্রপুরী বলে ডেকে উঠলেন তিনি। পা দুটো থমকে গেল মুহূর্তেই। কাছে এগিয়ে এসে মুখে হাসি টেনে প্রিয়কে উদ্দেশ্য করে বললেন, তুমি ক্লাসে যাও প্রিয়, শুভ্রপরীর সাথে আমার কিছু কথা আছে। বুঝই তো, আশা করি শালি হয়ে দুলা ভাইয়ের বিরোধ হবে না। তুমি ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইলাম আমি ওনার দিকে। বলে কি এই লোক? সবার সামনে এমন পরিস্থিতিতে প্রচন্ড লজ্জা লাগছে আমার। প্রিয়র হাত ধরতেই আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল প্রিয়। উৎসাহিত কণ্ঠে বলে উঠল, অবশ্যই নিয়ে যাবেন ভাইয়া। এই নিন আপনার শুভ্রপরী। আপনার আর আপনার শুভ্রপরীর মাঝে আপনার ছোট্ট কিউট শাড়িটা কখনো আসবে না। আমি তাহলে চললাম ভাইয়া। কথাটা বলেই এক দৌড়ে প্রগার পার প্রিয়। কোনো উপায় না পেয়ে দ্বিধা নিয়ে থমকে রইলাম আমি। সামনে তাকাতেই দেখলাম ওনার বন্ধুরাও নেই। উনি ঠোঁট দুটো প্রসারিত করে চেয়ে রইলেন আমার দিকে। সাদা শুভ্র ওড়নাটা টেনে মাথায় দিয়ে ভালো করে
হাতটাও কেমন কাঁপছে থরথর করে। কম্পনরত স্বরে মাথা নিচু রেখে বললাম, কিছু বলবেন? অনেক কিছু বলবো, চলো আমার সাথে। কোথায়? আমার প্রতি বিশ্বাস নেই শুভ্রপরি? এখানে বিশ্বাসের কথা আসছে না, আমার ক্লাস আছে তো তাই বললাম। আজ কোনো ক্লাস করতে হবে না। কথাটা বলেই তুর্য আমার হাত ধরে বাইকের কাছে নিয়ে এলেন। নিজে উঠে বাইক স্টার্ট দিয়ে ইশারা করলেন আমাকে উঠতে। আমি আজ পর্যন্ত বাইকে উঠিনি। উনি আবার বলতেই কাপা কাপা হাতে ওনাকে ধরে বসলাম আমি কিছুটা দূরত্ব রেখে। তাচ্ছিল্য স্বরে বলে উঠলেন উনি, এভাবে ধরলে তো পড়ে যাবেন, ভালো করে ধরুন। ওনার কথার কোনো ভাবান্তর হলো না, আগের মতোই ধরে রাখলাম। বাইক চলতেই ভয় তৎক্ষণাৎ ওনার কাঁধে খামচে ধরলাম আমি। বাঁকা হাসি দিয়ে বলল, তোর যতই চেষ্টা করো দূরে থাকার, ততই নিজ থেকে সন্নিকটে আসবে আমার। বাইক বেরিয়ে আসলো শহর থেকে, গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝপথে একবারও বাইক থামাননি তুর্য। বসে থাকতে থাকতে আমার কোমরটাও ব্যথা করছে। মাথায় এলিয়ে দিলাম তুর্যর পিঠে। বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীরে। ভালো করে তাকাতেই খেয়াল করলাম এটা আমাদের গ্রাম। 2 বছর হয়ে গেছে এখানে আর আসা হয়নি। কার কাছে আসতাম? বাবা যে আম্মুর মতো আমাকে ছেড়ে চলে গেছেন আমার বিয়ের 1 মাসের মাথায়। তুর্য কেন আমায় এখানে নিয়ে আসলেন জানার আগ্রহটা নিজের মাঝে দমিয়ে আশপাশটায় চোখ বুলালাম আমি। গ্রামটা আগের চেয়েও খুব সুন্দর হয়ে গেছে। বড় বড় সবুজ গাছপালাগুলো একদম চোখ জোড়ানোর মতো। বিশাল এক জাম গাছের নিচে এসে বাইক থামালেন তুর্য। এদিকটা একদম খোলামেলা, আশেপাশে কোনো বাড়িঘর নেই, কাঁচা রাস্তা। জাম গাছটা দেখেই মনের মধ্যে বছর 2-1 আগের স্মৃতি জাগ্রত হলো। সেদিন বৃষ্টি ছিল, ঝুমঝুম বৃষ্টিতে পাশের বাড়ির মণি খালার মেয়ে সীমা, মণি খালার ছোট ছেলে নাহিদের সাথে এসেছিলাম এই জামতলায়। আমি গাছের নিচে গিয়ে দাঁড়াতেই তুর্য বাইক এক সাইডে রেখে আমার নিকটে এসে দাঁড়ালেন। হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। অনায়াসে দ্বিধাহীনভাবে ওনার হাতে নিজের হাতটা রাখলাম আমি। সাথে সাথে মনের সবটা জুড়ে বয়ে গেল শীতল স্রোত। জাগ্রত হলো কঠিন বাস্তবতার ভিড়ে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলাম আমরা। দূর থেকে দেখা যাচ্ছে গ্রামের ছোট্ট রিসর্টটা। গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা মিলে এই রিসর্টটা দিয়েছেন, যেন দূরের কোনো মানুষ আসলে রাতটা অবস্থান করতে পারে। এখন মানুষের আনাগোনা হয়তো তেমন একটা নেই, খুব কম সংখ্যক পর্যটন এখানে আসেন গ্রামের প্রকৃতি উপভোগ করতে। বাবার সাথে এসেছিলাম রিসর্টে। ওনার এক বন্ধুর ছেলে এখানকার ম্যানেজার ছিলেন তখন। রিসর্টে প্রবেশ করতেই খুব অবাক হলাম আমি। আগের চেয়েও খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। আমরা ঢুকতেই বাবার সেই কথিত বন্ধুর ছেলে সামনে এসে দাঁড়ালেন। তুর্যর সাথে হাত মিলিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কেমন আছেন ভাবি? আসতে কোনো সমস্যা হয়নি তো? ছেলেটার ভাবি ডাকে বুকে হাতুড়ি পেটা শুরু হলো প্রচন্ড জোরে। শব্দটা হৃদয়ে এসে বাঁধিল প্রচন্ড বেগে। মনে হয় যেন স্বপ্নে আছি আমি। লজ্জায় তুর্যর টি শার্ট কোমরের কাছে কিছুর একটা অংশ হাতের মুঠোয় টেনে ধরলাম একটু জোরে। আমার মুখের দিকে এক পলক তাকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, তোর ভাবি খুব লজ্জা পাচ্ছে, ছোট তো, এত দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, রেস্ট নিতে চাই। তুর্যর এমন কথায় লজ্জা সরম আঁকড়ে ধরলো আমায় আরো তীব্র গতিতে। ওনার বন্ধু একগাল হেসে বললেন, অফকোর্স দোস্ত, তোরা রুমে যা, আমি খাবার পাঠাচ্ছি। রুমে এসে হাত মুখ ধুয়ে খাটে বসে রইলাম আমি। রুমটা বেশ সুন্দর, কাঠের তৈরি ছোট্ট রিসর্টটা দেখে মুগ্ধ হবে মানুষ। আসবাবপত্রগুলো সব কাঠের। কিন্তু আমরা কেন এখানে এসেছি? কেন তুর্য এখানে নিয়ে এলেন আমায়? তুর্য ফ্রেশ হয়ে বের হতেই আমি কিছু বলার জন্য প্রস্তুত হব, তখনই হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন তুর্য। হতবাক হয়ে পড়লাম আমি। হাত দুটো নাড়ানোর শক্তি হারিয়ে ফেললাম। আমার হাত দুটো নিয়ে মাথায় রাখলেন উনি। ক্লান্ত স্বরে উচ্চারিত করলেন, মাথাটা খুব ব্যথা করছে শুভ্রপরি, একটু টিপে দিবা? সামান্য একটা আবদারের স্তব্ধতা ছেয়ে গেল আমার মন জুড়ে। ক্লান্ত স্বর, অথচ তাতেও কত ভালোবাসার মিশ্রণ। আলতো হাতে ওনার কপালে টিপে দিতে লাগলাম আমি। উল্টো হয়ে আমার পেটে মুখ গুজে দিলেন তুর্য। নিমেষেই ড্রাম বাজার শব্দ করে উঠল আমার হৃৎপিণ্ডে। আকস্মিক এমন এক হামলা ছিকে উঠল আমার মন, প্রাণ, দেহ। চোখ দুটো বন্ধ হয়ে এলো আবেশে। হারিয়ে ফেললাম কথা বলার শক্তিটুকুও। খাবার আসতেই আমাকে ছেড়ে দিয়ে উঠে পড়লেন তুর্য।
দরজায় মেলার আগে আমার মাথার ঘোমটাটা দিতে ইশারা করলেন তিনি। দরজা খুলতেই একজন লোক খাবার দিয়ে গেলেন রুমে। প্লেটে খাবার নিয়ে বিছানায় এসে বসলেন তুর্য। আমিও গুটিসুটি মেরে বসে রইলাম এক কোনায়। আমারও খিদে লেগেছে খুব বেশি। সেই সকালে খেয়েছি, এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। উঠতে নিব তখনই তুর্য ডেকে উঠলেন। কোথায় যাচ্ছ শুভ্রপরি? থমকালাম আমি। ওনার দিকে তাকিয়ে সংকোচন নিয়ে বললাম, খাবার আনতে। এদিকে এসো। জি। এদিকে আসতে বলেছি। কাপা কাপা পায়ে ওনার থেকে কিছুটা দূরে বসতেই আমার মুখের সামনে খাবার তুলে ধরলেন উনি। অশ্রু এসে ভিড় জমালো আমার চক্ষুতে। ওনার কেয়ারগুলো খুব পুরায় আমায়। যখন দূরে থাকি খুব মিস করি এই কেয়ারগুলো। ইচ্ছে করে কখনো দূরে না যাই, মিশে থাকি একদম ওনার সাথে, যেন এই কেয়ারগুলো আমার নামে হোক প্রতিদিন, প্রতিটা সময়। খাবারটা মুখে পুরে নিলাম আমি। কে বলবে এই মানুষটা রুড বিহেভ করেছে আমার সাথে? অতিরিক্ত রাগী হলেও মানুষটা অতিরিক্ত ভালোবাসে আমায়। তবুও একটা কষ্ট, একটা আক্ষেপ থেকে যায় মনের কোণায়। আর পারছি না চেপে রাখতে মনের মধ্যে। এক ফোঁটা জল গড়িয়ে গেল গাল বেয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি নীরবে। সূর্য নিচে গিয়েছেন কোনো একটা কাজে। সামনের দিকে তাকিয়ে আছি এক নজরে। একজোড়া প্রেমিক যুগল হয়তো বা নতুন দম্পতি হাতে হাত রেখে বসে আছে দোলনায়। একটু পরপর হেসে উঠছে মেয়েটা। বেশ ভালো মানিয়েছে তাদের। এক উত্তপ্ত শ্বাস বেরিয়ে আসতেই পেটে কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠলাম আমি। নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমশ। মানুষটার গরম শ্বাস আছড়ে পড়ছে কানের কাছে। স্লো ভয়েসে বলে উঠল মানুষটা, এখানে কেন নিয়ে এসেছি জানতে চাও না শুভ্রপরি? চাই। একদম নিচু স্বরে জবাব দিলাম। সাথে সাথেই আমাকে কোলে নিয়ে রুমে নিয়ে আসলেন উনি। বিছানায় বসিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আমার কোলে মাথা রেখে বলে উঠলেন, আজ এখানে নিয়ে এসেছি তোমায় পরিচয় করাতে আমার হৃদয়ে সুপ্ত অনুভূতিগুলোর সাথে। আজ জানাতে চাই এক বৃষ্টি স্নাত কন্যা কিভাবে মিশে গেছে আমার অস্তিত্বে। কথাটা বলেই আমার মুখের দিকে তাকালেন তুর্য। চোখ দুটো ছলছল রক্তিম আভা ছেয়ে আছে দু নয়নে। রাগের নয়, কোনো এক চাপা কষ্টের সাক্ষী এই লাল বর্ণ। বন্ধুদের সাথে 3 দিনের ট্যুর শেষে ঢাকায় ব্যাক করছি আজ। বাহিরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। মাঝপথে এমন এক বর্ষণের শিকার হব ভাবতেই পারিনি আমরা। সকালবেলা ও করার উদ্যোগ ছিল প্রকৃতি চড়ে। মাঝ রাস্তায় ঝুম বৃষ্টি, তার উপর রাস্তায় বড় এক বট গাছ উপরে পড়ে আছে। পুরো রাস্তায় ব্লক হয়ে গেছে গাছটা পড়ে। সরাতে প্রায় ঘন্টাখানেক লাগবে। এই ঘন্টাখানেক কোনোভাবেই এই বর্ষার মাঝে অপেক্ষা করা সম্ভব নয়। তখনই ফুহাদ উৎসাহিত কণ্ঠে বলে উঠল, দোস্ত, এদিকে খানিকটা দূরেই গ্রামের সাইডে একটা রিসর্ট আছে। আজ না হয় এইখানেই থেকে যাই আমরা। শুনেছি গ্রামের এই ছোট্টখাট্ট রিসর্টের পরিবেশটা খুবই মনোরম। ফুহাদের কথায় সম্মতি জানিয়ে গাড়ি নিয়ে এগিয়ে গেলাম গ্রামের কাঁচা রাস্তা দিয়ে রিসর্টের দিকে। রাস্তায় কাদার ছড়াছড়ি, গাড়িও আর সামনে নিয়ে যাওয়া সম্ভব না। বাকি পথ নাকি হেঁটেই যেতে হবে। মেজাজ খারাপ হয়ে এলো আমার। জীবনে কখনো গ্রামে আসিনি, তার উপর এই কাদাতে হাঁটতে ভীষণ রাগ হচ্ছে আমার। ফুহাদকে গালি দিতে দিতে গাড়ি এক সাইডে রেখে হাঁটতে হাঁটতে একটা জাম গাছ থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালাম সবাই। ভিজে বেহাল অবস্থা সবার, তবে বৃষ্টি আমার পছন্দ, খুব বেশি পছন্দ। সামনে এগিয়ে যেতেই একটা মেয়ের কণ্ঠ শুনে থমকে গেলাম আমি। শুভ্র রঙের 3 পিস পরা একটা মেয়ে। পিছনটা দেখা যাচ্ছে শুধু, গায়ের জামাটা ভিজে লেপ্টে আছে শরীরে, খালি পা দুটো কাদায় মাখামাখি। সাথে একটা ছেলে ও একটা মেয়ে। জাম গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। মনে তীব্র আগ্রহ জাগ্রত হলো মেয়েটার চেহারাটা এক পলক দেখার। তিহান, ফুহাদ, আয়ুষ চলে গেলেও দাঁড়িয়ে রইলাম আমি ওদের আগ্রহ নিয়ে। জীবনে প্রথম কোনো মেয়ে দেখে থমকেছি। মেয়েটার মুখশ্রী না দেখেই পাগল প্রায় আমি। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন মেয়েটার মুখশ্রী দর্শন হলো না, তখন একরাশ হতাশা নিয়ে সামনের দিকে পা বাড়ালাম আমি। মনকে মানাতে না পেরে মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে এক পলক পিছন ফিরে তাকাতেই বুকের বাঁ পাশটা ধুক করে উঠল প্রচণ্ড বেগে। উত্তাল ঢেউ গর্জে উঠল হৃদয় কুঠিরে। চোখে ভাসমান এক বৃষ্টি স্নাত কন্যা যে এক নিমিষেই বর্ষণ হয়ে
আছড়ে পড়ছে আমার মন, হৃদয়, মস্তিষ্কে। মুহূর্তেই চারদিক অন্ধকার মনে হতে লাগলো আমার কাছে। প্রকৃতির মাঝে এক শুভ্রপরী ব্যতীত কিছুই দৃশ্যমান হচ্ছিল না আমার দু নয়নে। এক অজানা ভ্রম, এক অজানা ঘোর ঘিরে ধরল। সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে এলাম রিসর্টে। রিসর্টে আসতেই জানতে পারলাম আমাদের কলেজ লাইফের পরিচিত এক বন্ধু এখানকার ম্যানেজার। এই গ্রামেই তার বসবাস। বিকেলের দিকে বেলকনিতে দাঁড়িয়ে মগ্ন ছিলাম সেই শুভ্রময়ীতে। হঠাৎ চোখের সামনে আবারও ভেসে উঠল সেই মেয়ে। কল্পনা ভেবে বেলকনিতে থেকে নিচে এসে বাগান এরিয়াতে যেতেই আবারও সেই শুভ্রকন্যা। এবার সাদা নয়, কালো এক ড্রেস পরিহিত মেয়েটা। একটা লোক এসে মেয়েটাকে তাড়া দিতেই মুচকি হেসে লোকটার সাথে চলে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। মেয়েটা আমার হৃদয়ে, যার পিছনে মেয়েরা ঘুরে বেড়ায়, সেই তুর্য চৌধুরীর হৃদয়ে প্রখরভাবে ঘায়েল করেছে, স্পর্শ করেছে। মেয়েটাকে আমার চাই চাই। মেয়েটাকে ছাড়া নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। আমার সেই ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেই জানালো মেয়েটা ওদেরই গ্রামের, ঢাকাতে থাকে, নাম শ্রেয়সী। ব্যাস এতটুকুই এনাফ ছিল আমার জন্য। বাকি ইনফরমেশন বের করা আমার কাছে কঠিন কিছু ছিল না। ঢাকা ব্যাক করার পর থেকেই প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে আড়ালে দাঁড়িয়ে শুভ্রপুরীকে এক নজর দেখার জন্য ছুটে যেতাম সব ফেলে। রাত জেগে চিরকুট লিখতাম আমার হৃদয় স্পর্শীর নামে। নিদ্রা আমার দু চোখে কোনোভাবে ধরা দিত না। সারাক্ষণ শুধু চিন্তা লেগেই থাকতো, কবে আমার শুভ্রপুরীকে বন্দি করতে পারবো আমি নিজের বাহুডোরে। সিদ্ধান্ত নিলাম শুভ্রপুরীর ফাইনাল এক্সাম শেষে একেবারে নিয়ে আসবো নিজের কাছে। আড়ালে থেকে শুভ্রপুরীকে প্রোটেক্ট করে ও এক কুত্তার বাচ্চা হাত বাড়িয়েছে আমার কলিজায়। পুরো 1 ঘন্টা ইচ্ছে মতো মেরেছি জানোয়ারটাকে। যে হাতে স্পর্শ করেছে আমার হৃৎপিণ্ডে, সেই হাত অক্ষম করে দিয়েছি আমি। কোনো ছেলেকে কাছে ঘেঁষতে দেয়নি আমার শুভ্রময়ী। শুভ্রপুরীর থেকে দূরে থাকাটা প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছিল আমার মনে, দহন হতো আমার হৃদয়ে। তবুও নিজেকে সামলে রেখেছি তাকে নিজের করে পেতে। কিন্তু কখনো ভাবিনি আমার শুভ্রপরী আমার হৃদয়ে আঘাত হানবে এত কঠোরভাবে, ক্ষত বিক্ষত করে দিবে আমার মনটাকে, ধোঁকা দিয়ে হয়ে যাবে অন্য কারো। তুর্যর মুখে সবকিছু শুনে থম মেরে বসে রইলাম আমি। কিন্তু শেষ বাক্যটা আমার হৃদয়ে এসে বিঁধল করুণভাবে। মুহূর্তেই চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো অজস্র অশ্রুকণা। দুকড়ে কেঁদে উঠলাম আমি। তাড়াতাড়ি করে নিজের বাহুতে আমায় আগলে নিলেন তুর্য। তুর্যর বুকে মাথা রেখে কান্নায় গলা পাকানো কণ্ঠে বললাম, আমি আপনাকে ধোঁকা দেইনি তুর্য, আপনাকে ধোঁকা দেইনি আমি। আপনার শুভ্রপরী মরে যাবে, তবুও আপনাকে ধোঁকা দেওয়ার কথা ভাবতেই পারে না। আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। আপনার হৃদয় কুঠিরে যেমন আমি শুভ্রপরী হিসেবে বিরাজ করছি, তেমনি শুরু থেকে আপনি আমার হৃৎপিণ্ডে চিরকুট লেখক হয়ে বিচরণ করছেন। আপনাকে ঠকানো আমার সাধ্যের বাহিরে তুর্য। তুর্যের চোখেও অশ্রু। শ্রেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে তুই কিভাবে আমার না হয়ে অন্য কারো হলি? তুই কি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারিসনি? তোকে ছাড়া পাগল হয়ে যাচ্ছিলাম আমি। নিঃশ্বাস নেওয়াটাও দায়ী হয়ে পড়েছিল। তোকে আমার ভালোবাসায় বন্দিনী বানাতে গিয়ে নিজে বন্দী হয়েছিলাম অন্ধকারে। কিন্তু আমার হৃৎপিণ্ডে রক্ত ছড়িয়ে তুই দিব্যি থেকেছিস অন্য কারো সাথে, অন্য কারো বর বউ হয়ে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে এলো তুর্য। বুক থেকে মাথা তুলে তুর্যর মুখের দিকে তাকিয়ে আটকে উঠলাম আমি। পুরো মুখ লাল হয়ে আছে। মানুষটা খুব ভালোবাসেন আমায়, তা আজ চিরকুটে নয়, মানুষটার সাথে থেকেই অনুভব করতে পারছি তীব্রভাবে। নিজের কম্পিত হাতটা ধীরে ধীরে ওনার গালে রাখলাম আমি। আমার হাতটা চেপে ধরলেন তুর্য। মুখটা এগিয়ে এনে নিজের ওষ্ঠুদয় ছুঁয়ে দিল আমার কপালে সযত্নে। এক ফালি ভালোবাসা দোলা দিয়ে গেল পুরো মন জুড়ে। কান্না মিশ্রিত গলায় আমি বলে উঠলাম, পরীক্ষা শেষ হওয়ার পরের দিন আমি কলেজের সামনে এসেছিলাম তুর্য। চাচার আমার কথাটা বলার আগেই তুর্য ফোনটা বেজে উঠল শব্দ করে। চমকে উঠলাম দুজনেই। চরম বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো তুর্য। হ্যালো বলতেই মুখে নেমে এলো বিষাদের ছায়া। ফোন পকেটে রেখে দাঁড়িয়ে। হঠাৎ কি হলো যে এত বিচলিত হয়ে পড়েছেন উনি? আর মুখটাও কেমন মলিন হয়ে আছে। কে ফোন করেছিল? আমাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে হাত ধরে বাহিরে নিয়ে আসলেন তুর্য।
ওনার বন্ধুকে বিদায় জানিয়ে চলে এলেন সেখান থেকে। সারা রাস্তা একটা কথাও বলেননি তুর্য। বাইকও খুব স্পিডে চালাচ্ছিলেন। আমি নীরব দর্শকের মতো শুধু চেয়ে রইলাম। হাসপাতালের আইসিইউ রুমের সামনে বসে আছি আমি মিঠি আপুকে জড়িয়ে ধরে। মেয়েটা কেঁদেই যাচ্ছে সেই কখন থেকে। ওনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই। ফুয়াদ ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব একটা ভালো না। বিয়ের দুদিনের মাথায় স্বামীর এমন পরিণতি কোন মেয়েটাই বা সহ্য করতে পারবে? ভালোবাসার মানুষটা হারিয়ে ফেললে বোঝা যায় কেমন কষ্ট হয়। আয়ুষ ভাইয়া হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালের সাথে। তুর্য গিয়েছেন রক্তের ব্যবস্থা করতে। বিহান ভাইয়া খবর দিয়েছেন ফুয়াদ ভাইয়ার ফ্যামিলিকে। কেউ না দেখলেও আমার দৃষ্টি এড়ায়নি ওনাদের তিনজনের চোখের জল। এত স্ট্রং মানুষগুলো কেমন ভেঙে পড়েছে বন্ধুর জন্য। ওনাদের না দেখলে আর এমন পরিস্থিতিতে না পড়লে কখনো এত সুন্দর এক বন্ধুত্বের বন্ধন দেখার সুযোগ আমার কখনোই হতো না। ফুয়াদ ভাইয়ার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। হাসপাতালের ব্লাড ব্যাংকে এ গ্রুপের রক্ত নেই, তাই তুর্য অন্য কোথাও গিয়েছেন রক্তের খোঁজে। ডাক্তার একবার তাড়া দিয়ে গেছেন রক্তের জোগাড় তাড়াতাড়ি করার জন্য। আয়ুষ ভাইয়া ও তুর্য অপেক্ষায় না থেকে বেরিয়ে পড়লেন হসপিটাল থেকে। আয়ুষ ভাইয়া যেতেই হসপিটালে এসে উপস্থিত হলেন ফুয়াদ ভাইয়ার বাবা ও খালাতো ভাই। ফুয়াদ ভাইয়ার মা আসতে না আসতেই দোষারোপ করতে লাগলেন মিথি আপুকে। অপয়া বলে অজস্র গালি দিতে লাগলেন। মিথি আপু নীরবে শুধু কেঁদেই যাচ্ছে। অবাক হলাম আমি, ছেলে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ ওনার এখনো মিথি আপুকে নিয়েই প্রবলেম। জীবনে এমন এক পরিস্থিতিতে তো আমিও পড়েছিলাম। শাশুড়ি মা পাশে থাকলেও যাদের আত্মীয় স্বজনদের কটূক্তির শিকার হয়েছি। অপয়া নামক শব্দটাও সেদিন জুড়ে দিয়েছিল আমার সাথে। আমি মিথি আপুর কষ্টটা ফিল করতে পারছি, কিন্তু বড়দের মুখের উপর কিছু বলা ঠিক হবে না আমার। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্যটা ধরে রাখতে পারলাম না আমি। মিথি আপুর শাশুড়ির একটা কথা খুব খারাপ এবং অনুচিত বলে মনে হলো আমার। কতবার বলেছি এই এতিম মেয়েকে বিয়ে না করতে। এতিম মেয়ে, তার উপর অপয়া। জোর করে আমার ছেলেকে কেড়ে নিল আমার কাছ থেকে। অপয়া মেয়ে, বিয়ের দুদিনের মাথায় গিলে ফেললি আমার ছেলেটাকে। কাল নাগিনী, তোর ওপর আমার অভিশাপ লাগবে। নিজের বাবা মারে ছোটবেলায় খাইয়া এখন আমার ছেলেটারও খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। দুঃখে কেঁদে উঠলো মিথি আপু। উঠে দাঁড়ালাম আমি। আন্টির কিছুটা কাছে এসে বিনয়ের সাথে বলে উঠলাম, আন্টি আপনার ছেলে আইসিইউতে। আপনার ছেলের জন্য কষ্ট অনুভব হচ্ছে না? শুনেছি ছেলে সন্তানের কিছুটা হলে মার শ্বাসটুকু বন্ধ হয়ে আসে। তবে আপনি কিভাবে এমন সিচুয়েশনে মিথি আপুকে গালাগালি করছেন আন্টি? এটা অন্যায়, প্লিজ এমন করবেন না। আল্লাহর কাছে দোয়া করুন ভাইয়া যেন ঠিক হয়ে যায়। কেউ অপয়া হয় না আন্টি, আমাদের সাথে যা হয় আল্লাহর মর্জিতে হয়। ধরুন এই মুহূর্তে আঙ্কেলের কিছু হয়ে গেল, তাহলে আমরা সবাই কি আপনাকে অপয়া বলে দাবি করব? করব না, তাই না? কারণ আপনি তো আর তার জন্য দায়ী থাকবেন না। তেমনি ফুয়াদ ভাইয়ার অ্যাক্সিডেন্টের পেছনেও আপুর কোনো হাত নেই। কোনো নারী স্বামী হারিয়ে বিধবা হতে চায় না। স্বামী যেমনই হোক, প্রত্যেক নারী স্বামীর দীর্ঘায়ুতা কামনা দিয়ে আন্টিকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের আমি খুব সম্মান করতাম আঙ্কেল আন্টি। ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে ও কষ্টের লেশ মাত্র নেই আপনাদের মাঝে। হাই সোসাইটি, সম্মান এসব নিয়ে পড়ে আছেন এখনো। এসব নিজের ছেলের থেকেও বড় হয়ে গেল, তাই না আঙ্কেল? আমি তুর্য দেখে দম নিব কতদিন পর্যন্ত পারেন বেঁচে থাকতে হাই সোসাইটির বড়াই নিয়ে। আঙ্কেল আন্টি কোনো কথা না বলে বসে পড়লেন পাশের বেঞ্চিতে। পুরো পরিবেশটা একদম থমথমে হয়ে রইল। তুর্য ছুটে গেলেন ডাক্তারের কেবিনে। ঘুমের প্রকোপে চোখ মেলে তাকাতে পারছি না। কোনো মতে বিছানা থেকে উঠে পাশের জানালাটা খুলে দিলাম। রীতি আপু চলে গেছে কাল বিকেলে। মোবাইল হাতে নিতেই দেখলাম 10টা বেজে 15 মিনিট। চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। 18 বছরের জীবনে কখনো এত বেলা অবধি ঘুমাইনি আমি। অবশ্যই আজ এত বেলা পর্যন্ত নিদ্রায় থাকার বিশেষ কারণ আছে। রাত 3টা পর্যন্ত হসপিটালে ছিলাম সবার সাথে। ফুয়াদ ভাইয়ার অবস্থাও আগের চেয়ে ভালো এখন। 3টার পর তুর্য আমাকে পৌঁছে দেন বাসায়, কিন্তু ওনার বলা একটা কথা কিছুতেই ভুলতে পারছি না আমি। এখনো বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। বাইক থেকে নেমে গেটের ভেতরে চলে আসতে নিলে পেছন থেকে ডেকে উঠলেন তুর্য। আমি দাঁড়াতেই আমার কাছে এসে দাঁড়ান তিনি। ল্যাম্প পোস্টের হলুদ আলোয় ওনার ক্লান্ত মুখটা দেখে থমকে গেলাম আমি। কারো ক্লান্তি ভরা চেহারাও কি এত মুগ্ধময় হতে পারে?
গালে তুর্যর হাতের স্পর্শ পেতেই ঘোর থেকে বেরিয়ে এলাম আমি। ওনার দিকে তাকাতেই ক্লান্তি মাখা স্বরে বলে উঠলেন, কখন আমি হারিয়ে গেলে তুমি কি মিথির মতোই কাঁদবে শুভ্রপরি? এমন একটা প্রশ্নের উত্তর কি হবে জানা নেই আমার। অজানা এক ব্যথা কষ্ট এসে চেপে ধরলো আমার মনে। বুকে আচমকায় অনুভব করলাম অসহ্য ব্যথা, যা সেকেন্ডেই অতিশয় বেড়ে গেল। কোনো প্রকার জবাব না দিয়ে এক দৌড়ে চলে এলাম ওখান থেকে। রুমে এসে জানালা দিয়ে দেখতেই নজরে পড়ল তুর্যকে। ওনার দৃষ্টি একদম জানালা বরাবর। চোখে চোখ পড়তেই ক্লান্তি ভরা এক হাসি হাসলেন উনি। কানে মোবাইল রেখে আমায় ইশারা করলেন কিছু একটা। প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে ফোনের রিংটোনে বুঝতে পারলাম ইশারার ভাষা। কানে নিতেই তিনি বলে উঠলেন, সারা রাত খাওনি, সেই দুপুরে খেয়েছিলে। ফুহাদের জন্য এতটাই চিন্তিত ছিলাম যে তোমাকে খাওয়ানোর কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সরি শুভ্রপরি, তোমার ব্যাগটা চেক করে দেখবে? 2টো চিকেন বার্গার আছে একটা প্যাকেটে, খেয়ে নিবে শ্রেয়সী। স্তম্ভিত হয়ে পড়লাম আমি। কণ্ঠে জড়তা নিয়ে বললাম, আপনি খাবেন না? ক্ষুধা আছে অনেক, তবে খাওয়ার ইচ্ছেটা নেই একটুখানিও। অদ্ভুত কথা বলছেন তো আপনি চিরকুট সাহেব, খেয়ে নেবেন প্লিজ। ইচ্ছে নেই বললাম তো শুভ্রপরি। ঠিক আছে, খাওয়ার একদম দরকার নেই। আপনি শুধু একটু নিচে অপেক্ষা করুন, আমি এখনই আসছি। আমার কথা শুনে অবাক হলেন তুর্য। চোখে মুখে অবাকতা বজায় রেখেই বললেন, এখন নিচে আসার প্রয়োজন নেই শ্রেয়া, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখন খেয়ে ঘুমাও। একটু অপেক্ষা করুন চিরকুট লেখক, করুণ স্বরে বললাম। ঠিক আছে। ওনার কাছ থেকে সম্মতি পেতেই এক চিলতে হাসি ফুটে উঠল আমার মুখে। বার্গারের প্যাকেট ও এক বোতল পানি হাতে নিয়ে চলে এলাম নিচে। গেটের কাছে আসতেই দেখলাম ফোনে ব্যস্ত উনি। আমার কাছে এসে দাঁড়াতেই ফোনটা পকেটে রেখে হাসি মুখে বলে উঠলেন, ফুহাদের জ্ঞান ফিরেছে, আমার জলদি যেতে হবে শ্রেয়সী। ওনার হাসিটা অবলোকন করতেই হৃদয়ে এক প্রশান্তির নির্মল বাতাস বয়ে গেল। আমার হাতে প্যাকেট আর পানির বোতল দেখে ভ্রু কুঁচকে তাকালেন তিনি। মুখে হাসি ফুটিয়ে আমি বলে উঠলাম, 2টো বার্গার আমি খেতে পারবো না, প্লিজ আপনি একটা খেয়ে যান। খাবার নষ্ট করা কি ভালো বলেন প্লিজ? আমার হাত থেকে প্যাকেট আর পানির বোতলটা নিয়ে বাইকের উপর রাখলেন তুর্য। কাছে এগিয়ে কপালে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে উঠলেন, যদি মুখে বলতে আপনাকে ছাড়া আমার গলা দিয়ে খাবার নামবে না, তবে কি খুব ক্ষতি হতো শুভ্রপরি? তুর্যর মুখে নিজের মনের কথাটা শুনে চরম মাত্রায় বিস্মিত হলাম আমি। কিভাবে উনি বুঝে গেলেন আমার মনের কথাটা? মাথা নত করে বললাম, বার্গারগুলো হয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হয়। ওকে। এক দৃষ্টিতে তাকিয়ে বললেন তুর্য। ফোনে মেসেজ আসার শব্দে ধ্যান ভাঙলো আমার। হাতে নিয়ে দেখলাম উনি মেসেজ করেছেন, তুমি কি এখনো ঘুমাচ্ছ শুভ্রপরি? যদি ঘুম ভাঙে তো একবার হসপিটালে আসবে প্লিজ। সকাল সকাল তোমার স্নিগ্ধ ভরা মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু ফুহাদকে ফেলে যেতেও পারছি না। টিউশন করানোর আর প্রয়োজন নেই তোমার, আসবে কি? ছোট্ট একটা মেসেজ, কিন্তু বিরাট আবেগময় এক আবদার। যদি পারতাম তবে গত কয়েক মাসের স্মৃতিগুলো মুছে দিতাম আমি আমার জীবন থেকে। পরম যত্নে লিপ্তে থাকতাম এই মানুষটার বুকে। এক বুক হতাশা নিয়ে ফোনটা হাত থেকে রেখে দিলাম আমি। ভালোবাসার অতল সাগরে এতটাই নিমজ্জিত হচ্ছিলাম যে বাস্তবতাটাই ভুলতে বসেছিলাম। চোখ ছাপিয়ে জল নেমে এলো। সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যাব, তবে হয়তো কিছুটা হলেও দূরত্ব বাড়বে আমার ও তুর্যর মাঝে। তোহাস ভাইয়ার জব অফারটা একসেপ্ট করে নেব। জবটা আর মন্দ না, ওনারা মানুষও খুব ভালো। ভার্সিটিতেও কম যাব, এতে তুর্য ভুলে যাবেন আমায় ধীরে ধীরে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম হাসপাতালে যাওয়ার লক্ষ্যে। প্রিয়কেও ফোন করে ডেকে নিলাম। তুর্যর জন্য না হোক, ফুয়াদ ভাইয়াকে অন্তত একবার হলেও দেখতে যাওয়া উচিত আমার। ফুয়াদ ভাইয়াকে দেখে কেবিন থেকে বেরিয়ে চারপাশ খুঁজে তুর্যর দেখা মিলল না। আমাকে মেসেজে আসার আবদার করে নিজেই এখন গায়ে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওনার মুখোমুখি হতে হবে না। আমিও প্রিয় সামনে এগোতেই দেখা মিলল আয়ুষ ভাইয়া ও তুর্য। আমার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন তুর্য। ওনার এভাবে চোখ ফেরানোটা ভালো ঠেকলো না আমার কাছে। মনটা এক নিমেষেই খারাপ হয়ে গেল। হঠাৎ অনুভব করলাম মাথা থেকে আমার ওড়নাটা সরে যাচ্ছে। ও, তার জন্য ওনার এমন রিয়্যাক্ট? তাড়াতাড়ি ওড়না টেনে মাথায় দিতেই তুর্য বলে উঠলেন, আমার সাথে একটু আসো শুভ্রপরি। ইস, সবার সামনে এভাবে বলতে হয়? ওনার কি একটু লজ্জা লাগে না?
ইতস্তততা নিয়ে পা বাড়ালাম ওনার পিছু পিছু। শ্রেয়া ও তুর্য যেতে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা প্রিয়র দিকে তাকালো আয়ুষ। ঠোঁট দুটো প্রস্তুত করে বলল, আপনি এখানে দাঁড়িয়ে কি করবেন ন্যাকা রানী? আপনি বরং আমার সাথে ক্যান্টিনে চলুন। আয়ুষের মুখে উচ্চারিত ন্যাকারানি শব্দটা শুনে আরো জড়সড় হয়ে গেল প্রিয়। নিজের গালেই এখন জুতো দিয়ে চাপড়াইতে ইচ্ছে করতেছে তার। কেন যে সেদিন ক্যাম্পাসে এত ঢং করতে গেল। আয়ুষের পিছু পিছু সেও ছুটলো ক্যান্টিনের উদ্দেশ্যে। গাড়িতে বসে আমার দিকে মুগ্ধময় নয়নে তাকিয়ে রইল তুর্য। কিছুক্ষণ চেয়ে থেকে গাড়ির সামনের অংশ থেকে পানির বোতলটা হাতে নিয়ে 2 ঢোক পানি খেলেন। ফের আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি 5 দিনের জন্য বিজনেসের কাজে বাইরে যাব শ্রেয়া। কাজটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে চোখের আড়াল করা আমার পক্ষে আর পসিবল না। জরুরি না হলে কখনোই যেতাম না। 1 সেকেন্ডও তোমার থেকে দূরে থাকাটা খুব পোড়ায় আমায়। খুব বেশি চিন্তা হয় তোমায় নিয়ে। সারাক্ষণ ভাবি কোথায় লুকিয়ে রাখবো তোমাকে। আমি জানি আয়ুষ তোমায় ভালোবাসে। নিজের বেস্ট ফ্রেন্ডের প্রতিও ভীষণ জেলাস হয় আমি, কিন্তু এতে তো আয়ুষের দোষ নেই। ভালোবাসা তো ইচ্ছে করে হয় না, অজান্তেই অনুভূতি জমা হয়, অজান্তেই আবার ভালোবাসায় পরিণত হয়। কথাগুলো বলে ফোনটা হাতে নিয়ে কাউকে কল করলেন তুর্য। রিসিভ হতেই বললেন, প্রিয়কে নিয়ে চলে আয়। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্টের খাতাগুলো নিয়ে আসিস। পার্কিং এরিয়াতে অপেক্ষা করছি আমরা। তুর্যর কথোপকথনে আন্দাজ করতে পারলাম আয়ুষ ভাইয়ার সাথে কথা বলছিলেন। নিজের ভালোবাসার মানুষকে তারাই সবচেয়ে কাছের বন্ধু ভালোবাসে, তবুও তাতে বিন্দু পরিমাণ ক্ষোভ নেই তুর্য। শুনেছি বন্ধু নাকি একসময় শত্রু হয়, পেছনে ছুরি মারে, অথচ তাদের বন্ধুত্বটা একদম অন্যরকম। একজন জেনেও মনে কোনো ক্ষোভ নেই, আর অন্যজন ভালোবাসেও বন্ধুর সুখের জন্য করেছে স্যাক্রিফাইস। হ্যাঁ, এটাই বন্ধুত্ব। আয়ুষ ভাইয়াও প্রিয় চলে এলো মিনিট 2 পর। আয়ুষ ভাইয়ার হাতে কতগুলো খাতাগুলো আমার দিকে বাড়িয়ে দিলেন আয়ুষ ভাইয়া। মুচকি হেসে বললেন, কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট তো? ভাইয়া। 2টো অ্যাসাইনমেন্ট একদম কমপ্লিট। নির্বাক হলাম আমি ও প্রিয়। আয়ুষ ভাইয়া আমাদের অ্যাসাইনমেন্ট করে দিয়েছেন। অ্যাসাইনমেন্টগুলো হাতে নিয়ে ধন্যবাদ জানাতেই আয়ুষ ভাইয়া বললেন, প্রিয়র ধন্যবাদ অ্যাকসেপ্টেবল, বাট তোমারটা না সিরি। কারণ তোমার মুখে উচ্চারিত ধন্যবাদটা অন্য কারো প্রাপ্য। তোমার অ্যাসাইনমেন্টটা আমি করিনি, করেছে তোমার চিরকুট লেখক। আয়ুষ ভাইয়ের কথা শুনে থমকালাম আমি। সারা রাত তো হসপিটালে ছিল মানুষটা, তবে কি হাসপাতালে বসেই করলো? এই অ্যাসাইনমেন্ট করতে পাক্কা 2 ঘন্টা লাগতো, তবে কি উনি সারা রাত ঘুমোয়নি? তার জন্য এই চোখ দুটো এত লাল? কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম আমি। প্রিয়ও বসলো আমার পাশে। আজ নিজের উপর খুব ঘৃণা হচ্ছে আমার। কেন সেদিন নিজের বিশ্বাসটা ধরে রাখতে পারলাম না আমি? শুধু ভালোবাসি বললেই কি হয়? একটা মেসেজ কখনো কি কারো প্রতি বিশ্বাস নষ্ট করে দিতে পারে? আজ মনে হচ্ছে আমার ভালোবাসা ব্যর্থ। আমি বিধবা জেনেও আমার প্রতি ওনার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েছে 100 গুণ। তুর্যর যোগ্য আমি কোনো সময় ছিলাম না, ওনার ভালোবাসার যোগ্যও আমি না। জানালার দিকে ঝুঁকে আমার দিকে তাকালো তুর্য। শান্ত কণ্ঠে বলে উঠলেন, নিজের খেয়াল রাখবে শুভ্রপরি। আজ সন্ধ্যার দিকে চলে যাব আমি। ফোন দিব, রিসিভ করবে প্লিজ। খুব দরকার হলে ফোন দিবে অথবা আয়ুষকে জানাবে। চোখ ঝাপসা হয়ে এলো আমার। এত কেয়ার, এত ভালোবাসার প্রাপ্য আদৌ কি আমি? প্রিয়কে উদ্দেশ্য করে বললেন, খেয়াল রাখবেন আমার শুভ্রপরির শালী সাহেবা, রাখবেন তো? জি ভাইয়া, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। গাড়ি চলতে জানালা দিয়ে মুখ বের করে পানিতে টলমল করা চোখ নিয়ে তুর্যর দিকে ফিরে তাকালাম আমি। তুর্য এখনো দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছেন। আয়ুষ ভাইয়া ও দাঁড়িয়ে আছে সাথে। কষ্ট হচ্ছে আমার। ওনার ভালোবাসায় তো বিন্দুমাত্র খাদ নেই, তবে আমার ভালোবাসা কেন রয়ে গেল? এখন চাইলেও কিছু হবে না, কিছুই না। সিটে মাথা এলিয়ে নীরবে চোখের জল বিসর্জন দিতে লাগলাম। আমার যে এখন নীরবতা ছাড়া আর কিছুই নেই। অপূর্ণ আমি তুর্য, আপনাকে ছাড়া অপূর্ণ আপনার শুভ্রপরি। কাগজে সাইন করে নতুনভাবে নিয়োগ দিলাম আমি। দুপুরে স্টুডেন্টদের বাসায় গিয়ে কথা বলে ছেড়ে দিয়েছি টিউশনগুলো। জবের কথা শুনে অনেক খুশি হলেন তিহুর আম্মু। আমাকে অর্ধেক মাসের বেতনও দিয়ে দিলেন। সন্ধ্যা হতেই তিতিশাকে পড়াতে এসে আমার সিদ্ধান্ত জানালাম আরিয়ানা আপুকে। খুশিতে চকচক করে উঠল আপুর চোখগুলো। আরিয়ানা আপু আমায় জড়িয়ে ধরে বললেন, ওয়েলকাম আওয়ার হোম শ্রেয়া। আমি খুব খুশি হয়েছি তুমি রাজি হওয়াতে। আমার মন বলছিল তুমি কখনো ফিরে দেবে না এই প্রস্তাবটা।
হালকা হাসলাম আমি। তিতিশার দিকে ঝুঁকে ওর থুতনিতে হাত দিয়ে বললাম, তিতিশা বেবি হ্যাপি হয়েছে তো? আমাকে ছোট ছোট হাতে আলিঙ্গন করে নিল তিতিশা, আনন্দ উচ্ছ্বাসের ছাপ চোখে। মুখে হাসির ঝলক এনে বলল, আই এম ভেরি ভেরি হ্যাপি মিস। তুমি খুব ভালো, খুব সুন্দর। তুমি তো একটা পরী, শুভ্র পরী। তিতিশার কথা শুনে চোখ আকৃতি বড় করে তাকালাম আমি। মনের মাঝে জেগে উঠল সন্দেহ, শুভ্র পরিমাণে এই নামে তো তুর্য ছাড়া আমাকে কেউই ডাকে না। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে আরিয়ানা আপুর মুখে হাসি টেনে বললেন, সত্যি তুমি খুব সুন্দর শ্রেয়া। ও আজ একটা নাটক দেখছিল তো, ওইখানে নায়িকা সুন্দর দেখে তিতাসা বলে উঠল, আম্মু দেখো না নায়িকাটা কত সুন্দর, কত ভরসা, সাদা পরি তাই না আম্মু? সাদা পরি তো বেমানার লাগে তাই না শ্রেয়া? তাই ওকে বললাম সুন্দর মানুষকে শুভ্র পরি রাখতে হয়। কথাটা বলে হি হি করে হেসে উঠল আরিয়ানা আপু। আমিও আর মাথা না ঘামিয়ে চলে এলাম বাসায়। কিছু জরুরি জিনিস আছে, সেগুলো নিয়ে কাল শিফট হব তিতিশাদের বাড়িতে। আজ 3 দিন হয়েছে তিতিশাদের বাসায় এসেছি। তুহাস ভাইয়া, আরিয়ানা আপু, তিতিশা ব্যতীত আর কোনো ফ্যামিলি মেম্বারই দেখিনি আমি। তিতিশার কথিত সেই চাচ্চু কেউ না। আরিয়ানা আপুকেও জিজ্ঞাসা করিনি পরিবারে কে কে আছে। কি দরকার ওনাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার জানার? হাজার ফুলের মাঝে তিতিশাদের বাগানের বেলি ফুল গাছটার নিচে পাতানো দোলনাটায় বসে আছি আমি। তিতিশা খেলতে ব্যস্ত বাগানে ওর এক স্কুল ফ্রেন্ডের সাথে। একটু আগে তিতিশার সমবয়সী এক বাচ্চা ছেলেটাকে দিয়ে গেছে তাদের ড্রাইভার। প্রায় সময় নাকি খেলতে আসে আরিয়ানা আপুর কাছ থেকে জানতে পারলাম। ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে রইলাম আমি। কিছু একটা শব্দে কেঁপে উঠলো আমার হৃৎপিণ্ড। পাশ থেকে ফোনটা নিতেই স্ক্রিনে ভেসে উঠলো চিরকুট লেখো। কেটে যেতেই সাইলেন্ট করে রেখে দিলাম আমি। এই 3 দিনে 1000 বার ফোন করেছেন উনি, কিন্তু আমি চাই না উনি পড়ে থাকুক আমার মোহে। সুন্দর হোক ওনার জীবনটা, এটাই আমার প্রত্যাশা। মাঝরাতে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম হালকা হয়ে এলো আমার। মিটমিট করে খুব কষ্টে চোখ দুটো খুলে উঠে বসলাম আমি। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চারদিকে চোখ বোলাতেই কিছুই দেখতে না পেয়ে শুয়ে পড়লাম। এটা হয়তো আমার ভ্রম ছিল। কই, এ বাড়িতে এসেছি 3 দিন কেটেছে, একবারও তো এমন লাগেনি। হতেও পারে জায়গা বদল করেছে বলে এটা আমার মনের ভীতি। এমনিতেই ঘুম আসে না একদমই। মনের মধ্যে কষ্ট নিয়ে বেঁচে থাকার দায় হয়ে পড়েছে আমার। মনের সাথে পেরে উঠতেই পারছি না। তুর্যর প্রতি আসক্তি ভালোই গ্রাস করেছে আমায়। যতই তুর্যর কাছে যেতে চাইছি, ততই যেন কঠিন অতীত দেওয়াল হয়ে যাচ্ছে আমাদের মাঝে। সকাল 7টায় ঘুম ভাঙলো আমার। ফজরের নামাজ পড়ে শুতেই চোখ লেগে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখা মিলল তুহাস ভাইয়ার। মুচকি হেসে বলে উঠলাম, গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং সিয়া। আপু কোথায়? তোমার আপু হয়তো কিচেনে। আচ্ছা। কিচেনে গিয়ে আরিয়ানা আপুর পাশে দাঁড়াতেই মুচকি হাসলেন আপু। আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, শ্রেয়া তিতাসাকে উঠিয়ে রেডি করে দাও, ওর স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। জি আপু। আমি পা বাড়াতেই আপু আবারও ডেকে উঠলো। ফিরতেই নির্বাক কণ্ঠে বলল, তিতাসা ওর চাচ্চুর সাথে ঘুমিয়েছে। উপরের ডান পাশের রুমটা ওর চাচ্চুর। দেওয়ালে দেখবে বড় অক্ষরে লেখা, অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। আপুর কথায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। একটা ছেলের রুমে যেতে হবে? আবার পেট ফেটে হাসিও আসছে আপুর মুখে উচ্চারিত শেষ বাক্যটা শুনে। কোনোভাবেই হাসি আটকে রাখতে পারলাম না। হেসে দিলাম ফিক করে। আমার সাথে তাল মিলিয়ে হেসে দিল আপুও। হাসতে হাসতে বলে উঠলেন, আমার দেবতা অত্যন্ত রাগী একজন মানুষ। এই বাড়ির মেম্বার ছাড়া কেউই ওর রুমে প্রবেশ করতে পারে না। ভয়ে ও কেউ রুমে প্রবেশ করবে না, মনে হবে কোনো ভূতের আস্তানা। তাহলে আমারও তো প্রবেশ নিষিদ্ধ আপু। ওর ঘুম 9টার আগে ভাঙে না, তাই কোনো ভয় নেই। চুপ করে ঢুকে তিতাসাকে কোলে তুলে নিয়ে আসবে, দেখবে দেবর সাহেব একদমই টের পাবে না। আপুর কথায় সম্মতি জানিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম আমি। কোথা থেকে চলে এলো এই দেবর টেবর? কই, এতদিন তো দেখিনি। তিতিশাকে ওইখানে ঘুমাতে হলো? এমনিতেই মনে দহন হচ্ছে প্রতিনিয়ত তার উপর আরেক উটকো ঝামেলা। দুরু দুরু বুক নিয়ে রুমের সামনে এসে দাঁড়ালাম আমি। আপুর কথা একদম সত্য। বড় করে লেখা দেওয়ালে খোদাই করে। এমন করে লেখার কি আছে? রুম কি কেউ চুরি করে নিয়ে যাবে?
এখন আর হাসি পেল না আমার, বুকের ধুকধুকানি বেড়ে গেল অনেক। দরজাটা হালকা করে চাপিয়ে রাখা, ধীরে ধীরে খুব সাবধানে রুমে প্রবেশ করলাম আমি। পুরো রুমটা অন্ধকার, সত্যি আমার কাছেও ভূতুরে আস্তানা মনে হচ্ছে। যে এই রুমে থাকে সেই ব্যক্তিও নিশ্চয়ই ভূতের চেয়ে কম হবে না। কম্পিত হৃদয় আর ভয় দুটো নিয়ে বিছানার কাছে আসতেই নজরে পড়লো কালো টি শার্ট শর্ট প্যান্ট পরিধান করে উপর হয়ে ঘুমাচ্ছে কেউ। সেদিকে খেয়াল না করে বিছানায় ভালো করে তাকাতেই দেখলাম তিতিশার কোনো চিহ্নই নাই। তিতিশা কি উঠে চলে গেল? এই মেয়ের আবার ভালো একটা গুণ আছে, তা হলো অতিরিক্ত ডাকাডাকি করে উঠাইতে হয় না। মাঝে মাঝে নিজেই জেগে যায়, নিজেই ফ্রেশ হয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকে। যাক, বেঁচে গেলাম। হঠাৎ বাহির থেকে ভেদ করে আসা সূর্যের আলোয় দেওয়ালে একটা ছবি দেখতেই ভ্রু কুঁচকে এলো আমার। ভালো করে দেখতে না পেয়ে আরেকটু কাছে গিয়ে দেখার জন্য উদ্ধত হতেই ফ্লোরে গোল কিছুর সাথে পা পেঁচিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে থাকা মানুষটার পিঠের উপর গিয়ে পড়লাম আমি। আমার ঠোঁট দুটো গিয়ে লাগলো ছেলেটার পিঠে। প্রচণ্ড ব্যথা পেলাম পেটে, কিন্তু ব্যথার চেয়েও বেশি ভয় ও লজ্জা আমায় আঁকড়ে ধরেছে ভীষণভাবে। উঠার চেষ্টা করেও ব্যর্থ আমি। আচমকা কেউ টেনে উল্টো ঘুরিয়ে শুয়ে আমার উপর নিজের ভর ছেড়ে দিল অনায়াসে। কলিজা মোচড় দিয়ে উঠল আমার সাথে সাথে। চোখ বন্ধ রেখেই জোরে চিল্লানি দিতে গেলে লোকটা আমার মুখ চেপে ধরলো শক্ত করে। রাগান্বিত স্বরে বলে উঠল, এতদিন আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি তোর, এখন আবার লোক জড়ো করে সিনেমা দেখাতে যাচ্ছিস? চেনা কণ্ঠস্বর কানে আসতেই পিলে চমকে উঠল আমার। ভয়ার্ত মন নিয়ে পিটপিট করে চোখ মেলতেই মাথায় বজ্রপাত পড়ল। শ্বাস আটকে যাওয়ার উপক্রম। তুর্য আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে এত শক্ত করে মুখ চেপে ধরেছে যে ব্যথায় টন টন করছে গাল দুটো। যার জন্য পালিয়ে বেড়ানো সেই ব্যক্তির বাসায় এসে পড়লাম আমি। বাসায় এসেছি তো এসেছি, শেষ পর্যন্ত ওনার বেডরুমে ওনার বাহুডোরে জমে গেলাম আমি। এক নিমেষেই ক্লিয়ার হয়ে গেল সব কিছু। তার মানে তিতিশার চাচু তুর্য চৌধুরী, আর সেদিন তিতিশা আমায় শুভ্র পরে বলে ডাকাটা মিথ্যে ছিল না। তুর্য তো এখন কোনোভাবেই ছাড় দেবেন না আমাকে। অজানা ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে গেল আমার। মাথা দুপাশে নাড়াতেই মুখ থেকে হাত সরিয়ে নিলেন তুর্য। আমি কিছু বলার আগেই গলায় মুখ ডুবিয়ে দিলেন। আকস্মিক হামলায় অবরুদ্ধ হয়ে গেলাম আমি। গলায় তুর্যর উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে বিছানার চাদরটা খামচে ধরলাম শক্ত করে। চিৎকার করে তুর্যকে কিছু বলতে চাইছি, কিন্তু আশ্চর্য, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আমার। কিছু সেকেন্ড অতিবাহিত হওয়ার পর গলায় কামড় অনুভব করতেই ব্যথাতুর শব্দ করে উঠলাম। প্রচণ্ড লেগেছে, মনে হলো যেন কোনো হিংস্র পশু আমার মাংস কামড় দিয়ে খেয়ে ফেলছে। গলায় কামড় বসিয়ে চোখের পলকে সরে গেল তুর্য। কামড়ের স্থানে হাত চেপে ধরে বসে পড়লাম। বিছানা থেকে উঠতে উঠতে তুর্য গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাবি, নয়তো এর চেয়ে খারাপ কিছু করে বসবো আমি। 3 দিন অসহ্য যন্ত্রণা দিয়েছিস আমায়, ভেবেছিস আমার থেকে দূরে চলে যাবি? কিন্তু তুই হয়তো জানিস না, তুর্য চৌধুরী কোনো কাঁচা খেলোয়াড় না। কিভাবে নিজের প্রিয় কিছু নিজের করে রাখতে হয় তা তুর্য চৌধুরী খুব ভালো করে জানে। তুর্যর কথাগুলো শুনে 1 মিনিটও সেখানে দাঁড়ালাম না। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই হ্যাচকা টানে তুর্যর বুকে মুখ থুবড়ে পড়লাম আমি। দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে দাঁড় করালেন আমাকে। আমতা আমতা করে বললাম, কি করছেন? কিছু না, জাস্ট আমাকে দেওয়া কষ্টের শাস্তি দেওয়া এখনো বাকি, একটু একটু করে পুষিয়ে নিব। এখন বরং আর একটু পানিশমেন্ট দেয়া যাক। কথাটা বলেই আমার ঠোঁট আঁকড়ে ধরলেন তুর্য। বড় বড় নয়নে তাকিয়ে ওনার বুকে খামচে ধরলাম আমি। আগের চেয়েও ডিপলি স্পর্শ দিতে লাগলেন আমার উষ্ঠদয়ে। প্রায় মিনিট 5 পর ছেড়ে দিয়ে আমার দিকে চোখ কটমট করে তাকালেন তুর্য। গায়ের টি শার্টটা খুলে বুকের কাছের খামচে ধরা অংশটা দেখিয়ে বললেন, কি করেছিস এটা? নখ বিঁধে গেছে। তোর নখ যদি আর বড় দেখেছি তাহলে আঙ্গুল কেটে ফেলে দিব আমি। টুক গেলাম আমি। নখ তো বেশি বড় হয় না, বলতে গেলে দেখা যাবে তর্ক করে বলে আবারও শাস্তি দিবে। তার চেয়ে ভালো হবে কেটে পড়ি। শোন, যাওয়ার আগে রুমটা একদম পরিষ্কার করে দিয়ে যাবি। কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল তুর্য। আমিও চট করে পুরো রুম গুছিয়ে নিলাম। নিচে একটা ফুটবল পড়েছিল, সব এই শয়তান ফুটবলের দোষ। একে তো এটাকে বারান্দা দিয়ে নিচে ফেলে দিলাম আমি। এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে দৌড়ে চলে এলাম রুমে।
দৌড়ে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই মাথা ঘুরে গেল আমার। থপ করে বসে পড়লাম চেয়ারে। এ কি হাল করেছেন উনি! রক্ত জমাট বেঁধে গেছে গলার কাছের অংশে। ছলছল চোখ নিয়ে আয়নার দিকেই তাকিয়ে রইলাম আমি। এখান থেকে চলে যাওয়ার কোনো উপক্রম বা উপায় ও নেই আমার। কাগজে স্বাক্ষর করে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আমি। দরজায় কারো নক করার শব্দে গলার ওড়নাটা পেঁচিয়ে নিলাম। দরজা মেলতেই একজন সার্ভেন্ট আমার দিকে অয়েনমেন্ট এগিয়ে দিয়ে বলল, ম্যাম, স্যার পাঠিয়েছে এটা আপনার জন্য। নিজে ক্ষত করে আবার নিজেই ক্ষত শুকানোর ধান্দা! আহারে বেয়াদব তুর্য চৌধুরীর অন্যরকম ভালোবাসা। কিছু না বলে মেয়েটার হাত থেকে অয়েনমেন্টটা নিয়ে নিলাম আমি। আয়নার সামনে দাঁড়িয়ে গলায় লাগাতেই ছ্যাক করে জ্বলে উঠল ক্ষত অংশটা। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এত পাষাণ কেন উনি? ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিয়ে ড্রয়িং রুমে আসলাম। তিতিশা নাস্তার সময় আমায় না দেখলে হুলুস্থুল বাঁধিয়ে দেবে। ড্রয়িং রুমের কোথাও তুর্যকে না দেখে স্বস্তির এক নিঃশ্বাস ফেলে তিতিশার পাশে গিয়ে বসলাম আমি। তোহাস ভাইয়া আরিয়ানা আপু এসে বসলো। তিতিশাকে নাস্তার প্লেট দিয়ে আমি নিজের জন্য নিতেই কোথা থেকে তুর্য এসে আমার প্লেটটা কেড়ে নিয়ে বসে পড়লেন চেয়ারে। অবাক ভঙ্গিতে চেয়ে রইলাম আমি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি এতটুকু জ্ঞান নেই যে নিজের বরকে ডাকতে হবে নাস্তার জন্য? তা না করে নিজে নাস্তা খেতে বসে গেছে। ভাবি, তুমি কি ওকে এই কয়দিনে কিছুই শেখাও নাই? প্ল্যানটা কিন্তু আমার ছিল ওকে এই বাসায় আনার। তার আগে তোমরা কাজ সেরে ফেললে। কিন্তু তা বলে তো এই নয় যে দেবরকে না খাইয়ে মেরে যাকে পেট ভরে খাওয়াবে। ডাইনিং টেবিলে উপস্থিত থাকা সবার দিকে তাকাতেই দেখলাম তোহাস ভাইয়া আরিয়ানা আপু মিটমিট করে হাসছে আর খাবার খাচ্ছে। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা আমার। সবাই সবকিছু জেনে প্ল্যান করে এ বাড়িতে আনলো আমাকে। চেয়ার থেকে উঠে চলে যেতে নিলে আমার হাতটা টেনে ধরে আবারও নিজের পাশের চেয়ারটাতে বসিয়ে দিলেন তুর্য। পা দিয়ে চেয়ারটা টেনে একদম নিজের মুখোমুখি এনে বসালো আমাকে। মুচকি হেসে খাবার নিয়ে আমার মুখের সামনে ধরতেই তিতিশা হাততালি দিয়ে বলে উঠল, ওয়াও চাচ্ছু, তুমি একদম হিরো। মিস হ্যাঁ করো, চাচ্চুর হাত ব্যথা করবে তো। এতটুকু বাচ্চার মুখে এমন কথা শুনে বিষম খেলাম আমি। তিতিশাও সব জেনে কেমন বোকা বানালো আমাকে। ভাইয়া আপুর সামনে কিভাবে খায় ওনার হাতে সেটা ভেবে উঠতে যাব, উনি চোখ রাঙিয়ে তাকালেন আমার দিকে। উঠতে গিয়েও আর ওঠা হলো না আমার। মুচকি হেসে ভাইয়া ভাবি বলে ডেকে উঠলেন তুর্য। তোহাস ভাইয়া সাড়া দিতেই তুর্য বলে উঠলেন, তোমাদের সামনে আমার হবু বউকে খাইয়ে দিলে তোমাদের কোনো প্রবলেম নেই তো? একদমই না, তবে আমার বোনকে বেশি উত্তক্ত করবি না। হেসে বললেন তোহাস ভাইয়া। তুর্য খাবার মুখের সামনে ধরতেই মাথা নিচু করে খেয়ে নিলাম আমি। এই কেমন জালে ফেসে গেলাম। হৃদয় জমায়িত ভালোবাসাগুলো কেমন আমার মস্তিষ্কের বিরুদ্ধে চলে যাচ্ছে। মনের সাথে আর পেরে উঠছে না মস্তিষ্ক। মাথা নত রেখে পড়তেই হৃদয়টা কেঁপে উঠল দ্রুত গতিতে। কানের অতি নিকটে তুর্যর স্লো ভয়েসের আভাস পেতেই চোখ বুজে এলো আবেশে। কখন আসলে? এই তো আপনি আসার ঠিক 60 সেকেন্ড আগেই। 60 সেকেন্ড অপেক্ষা করানোর জন্য সরি শ্রেয়সী। ক্লাস শেষে স্যারের সাথে জরুরি কাজে অফিসে গিয়েছিলাম। কি অদ্ভুত! ওনার মুখের কথাগুলো হৃদস্পন্দন কেমন বাড়িয়ে দেয়। নিজের নামটাকে ওনার মুখে বেশ ভালো লাগছে আমার কাছে। মন বলছে এত সুন্দর নাম কারো হয়, এত সুন্দর নাম কারো হয় কিনা জানি না, তবে তুর্যর মোহনীয় কণ্ঠে নামটা খুবই সুন্দর, অন্যরকম। দৃঢ় স্বরে বললাম, ইটস ওকে। চলো তাহলে। বাইরে উঠে মাথা এলিয়ে দিলাম তুর্যর পিঠে। হালকা হাসলেন তুর্য, যাকে এক কথায় বলা যায় তৃপ্তিদায়ক হাসি। তুর্যর সাথে বাসায় ঢুকতেই চোখ পড়ল ওয়েস্টার্ন ড্রেস পরা অসম্ভব সুন্দর এক রমণীকে। চেহারায় মিল প্রায় আরিয়ানা আপুর সাথে। তিতিশাকে আদর করতে ব্যস্ত মেয়েটা তিতিশার খালামণি বলে খিলখিল করে হেসে উঠেছে। আরিয়ানা আপুও পাশে বসা। আমার হাতটা ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলেন তুর্য। তাজ্জব বনে গেলাম আমি। ব্যাপার কি, এতক্ষণ তো হাত ধরেননি, তাহলে হঠাৎ এমন কি হলো? হাত ধরে একদম নিজের রুমের দিকে অগ্রসর হলেন উনি। চেহারাতেও কেমন লাল আভা ছেয়ে গেছে মুহূর্তেই। আমাকে নিয়ে আরেকটু এগিয়ে যেতেই আচমকা মেয়েটা এসে তুর্যকে জড়িয়ে ধরল সবার সামনে। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইলাম আমি। মনের কষ্টগুলো দলা পাকিয়ে উঠল, পাশাপাশি দাউ দাউ করে জ্বলে উঠল অনল। ইচ্ছে করছে মেয়েটাকে কষিয়ে থাপ্পড় মারি এখন। চোখ থেকে পানি ঝরে পড়তে লাগলো টপ টপ করে। হাতটা এখনো তুর্য ধরে রেখেছে, বরং আগের চেয়েও অনেক শক্ত করে ধরেছে।
অন্য হাতে চোখের পানিগুলো মুছে নিলাম সবার অগোচরে। আরিয়ানা আপুর দিকে নজর যেতেই দেখলাম আপুর চোখে মুখে আতঙ্ক স্পষ্ট।